আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের গান শুনিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস, কিন্তু সেই গানের লিরিক্স, সুর, তাল আর লয় কোনো কিছুই এক করতে পারছেন না তিনি। প্রশ্ন হলো কেন? এ নিয়ে জনপরিসরে আছে নানান আলোচনা। কেউ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না চাওয়া আর নিজের মব বাহিনীকে প্রশ্রয় দেওয়াটাই কাল হয়েছে ডক্টর ইউনূসের জন্য। অন্য একটি পক্ষ মনে করে সরকার মিত্র বলে পরিচিত অনেক রাজনৈতিক দলই নির্বাচন চায় না, কারণ ক্ষমতার স্বাদ হারাতে হবে এই ভয়ে মিত্ররা নির্বাচন চান না। তবে এসব আলোচনা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে 18 ডিসেম্বরের পর থেকে। 18 ডিসেম্বর এক রাতে দুটি গণমাধ্যম, ছায়ানট সহ একাধিক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা, ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনার পর সরকারের পক্ষের লোকজনের মুখেই শোনা যাচ্ছে নতুন কথা। তারা প্রকাশ্যে এসব মব সন্ত্রাসের জন্য সরকার একটি পক্ষ কিংবা গোটা সরকারকে দায়ী করছেন। সরকার মিত্রদের এমন অভিযোগের পর মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা এই একটি পক্ষ কারা, যাদের মদদে এমন ভয়াবহ মব সন্ত্রাস হয়েছে? দর্শক, এর মধ্য দিয়ে 5 মাস আগে আলোচনায় আসা সরকারের ভিতরে থাকা আরেক সরকারের বিষয়টি আবারও আলোচনায় উঠে এলো। সূত্রগুলো বলছে, সরকারের মিত্ররা যাকে একটি পক্ষ বলে দাবি করছে, সরকারের ভিতরে সেই শক্তিশালী গ্রুপটি কিচেন ক্যাবিনেট বলে পরিচিত। বিভিন্ন সময় এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা সংযোজন, বিয়োজন হয়েছে। অধ্যাপক ইউনূসের এই কিচেন ক্যাবিনেটের পর্দার আড়ালের খেলায় শুধু তার মিত্ররাই নয়, খেপেছে আন্তর্জাতিক মিত্ররাও। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা, দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনায় অধ্যাপক ইউনূসের উপর বেজায় চটেছে তার আন্তর্জাতিক মিত্ররা। সংবাদ মাধ্যমে আক্রমণ, সংখ্যালঘুকে পিটিয়ে মারা আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন সবাই একযোগে অধ্যাপক ইউনূসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে। বলছে এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি। হুঁশিয়ারি এসেছে মাঠের মবকারীদের নয়, পর্দার আড়ালের খেলোয়াড়দের গোমর ফাঁস করতে। এমন নির্দেশে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের চেয়ে আপাতত নিজ ঘরের গোপন কেচ্ছা লুকিয়ে রাখতে কৌশল সাজাচ্ছে অধ্যাপক ইউনূস ও তার সেই কিচেন ক্যাবিনেটকে। সে কৌশলের অংশ হিসেবে কোনো কোনো উপদেষ্টার পদত্যাগের খবর রটিয়ে দেয়া সহ নানা গল্পও সাজানো হচ্ছে। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের কি শেষ রক্ষা হবে, নাকি সহিংসতা আর ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কে দিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ঘোষণার পরই শুরু হয়ে যায় তাণ্ডব। ওই রাতে দেশের দুটি সংবাদপত্র, ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে যখন দুর্বৃত্তরা আগুন দেয়, তখনও পত্রিকা দুটির ভেতরে অনেক কর্মী কাজ করছিলেন। এর মধ্যে ডেইলি স্টার ভবনে দেওয়া আগুন ছিল ভয়াবহ। কর্মীরা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে চলে যান, কিন্তু সেখানেও প্রচন্ড ধোঁয়ায় তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে, আমরা মরে যাচ্ছি, এরকম কথাও ওই সময় ডেইলি স্টারের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় লিখে বাঁচার আকুতি জানিয়েছিল। হামলা চালিয়ে আগুন দেওয়া হয় দেশের সংস্কৃতির প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটে। চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা হয়। ভয়াবহ নৃশংস ঘটনাটি ঘটে ময়মনসিংহে। হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে মারা হয়। ওই রাতে ভয়াবহ এই তাণ্ডব লীলার মধ্যে সরকার ও প্রশাসনের নীরব বাঁশি বাজানোর ভূমিকা ছিল সবচেয়ে দৃষ্টিকটু। সরকারের মিত্ররা সরাসরি বলছেন এই হামলাগুলো ছিল পুরোপুরি পরিকল্পিত আর এতে ছিল সরকার একটি অংশের সংশ্লিষ্টতা। দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারের উপর আক্রমণের প্রতিবাদে 22 ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, খুব বেশি মানুষ, কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না। ফলে পুরো ঘটনাটাই
পরিকল্পিত ছিল। শরীফ ওসমান হাদির একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি হতে পারে এবং কি কি ঘটনা ঘটানো হবে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, এই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার পেছনে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি দাবি করেছেন, এই সংশ্লিষ্টতা ছাড়াও সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে অনেক দিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস কারো পক্ষে করা সম্ভব হতো না। তার একদিন আগে প্রায় একই রকম অভিযোগ করেন নিউজ সম্পাদক বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবির, যিনি নিজে 18 ডিসেম্বর রাতে আগুনে আটকে পড়া ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে মব বাহিনীর হেনস্থার শিকার হয়েছিলেন। রোববার রাতে চ্যানেল 24-এ অনন্ত নৃশংসতা শিরোনামে মুক্তবাক অনুষ্ঠানে জনাব নুরুল কবির বলেছেন, সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর উপর হামলার ঘটনা ঘটতে দিয়েছে। 18 ডিসেম্বর রাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ওই রাতে জনাব কবির যতজন উপদেষ্টাকে ফোন দিয়েছেন, গত 1.5 বছরও এতগুলো উপদেষ্টাকে তিনি ফোন দেননি। এমনকি তিনি জানিয়েছেন, খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথেও তার ওই রাতে যোগাযোগ হয়েছিল। এক পর্যায়ে নুরুল কবির পরিষ্কার ভাষায় বলেছেন, তার অভিজ্ঞতা এবং পূর্ববর্তী ঘটনা শুনে তিনি মনে করেন সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার ওইসব হামলার ঘটনা ঘটতে দিয়েছে। দর্শক, একটু খেয়াল করে দেখুন, নুরুল কবির ও নাহিদ ইসলামের অভিযোগ একই ধরনের। এরপর আরো অনেকেই একই ধরনের কথা বলেছেন। প্রশ্ন হলো, সরকারের একটি পক্ষ কারা যারা পরিকল্পনা করে মব বাহিনীকে দিয়ে এমন সহিংস তাণ্ডব চালিয়েছে? দর্শক, আপনাদের হয়তো মনে আছে, গত 23শে জুলাই সিপিটির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে। সেদিন তিনি বলেছিলেন, এখন সরকার নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভিতরেও আর একটা সরকার আছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। ডক্টর দেবপ্রিয়র সেই সরকারের ভেতরে থাকা আরেকটি সরকারের কথা 5 মাস আগে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন। সরকারের ভেতরে থাকা সেই আরেকটি সরকার হলো অধ্যাপক ইউনূসের প্রিয় ভাজন কিচেন ক্যাবিনেট। অধ্যাপক ইউনূসের 16 মাসের শাসনামলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসে কিচেন ক্যাবিনেট থেকে। শুরুতে এই কিচেন ক্যাবিনেট ছিল 5 সদস্যের, কিন্তু বিভিন্ন সময় নিজেদের মধ্যে দূরত্ব দেখা দেয়, সেখান থেকে বাদ পড়েন কেউ কেউ কিংবা সরে যান কেউ কেউ। তবে শুরু থেকে এখনো পর্যন্ত 2 জন সদস্য এই কিচেন ক্যাবিনেটে আছেন, তারাই মূলত নাটের গুরু। সবশেষ তথ্য অনুযায়ী এখন এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা 6 জন, যার মধ্যে 2 জন সরাসরি অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য নয়। একাধিক সূত্র বলছে, গত 16 মাসে বিভিন্ন সময় মব ভায়োলেন্স, হামলা ভাঙচুরের ঘটনার পর অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে একটা করে ঐতিহাসিক বিবৃতি আসতো। লোক দেখানোর খাতিরে কখনো কখনো 2-একজনকে গ্রেপ্তারও করা হতো, কিন্তু নতুন তাণ্ডবের ভিড়ে পুরনো ঘটনা চাপা পড়ে যেত। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের হামলা ও আগুন দেওয়ার পর ভিতরের অনেক কাহিনী ফাঁস করছেন সরকারের মিত্ররাই। নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন, তিনি নিজে অধ্যাপক ইউনূসের সাথে যোগাযোগ করেছেন। টিভিতে, সামাজিক মাধ্যমের লাইভে দেখা যাচ্ছিল মব সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়ে আটকে পড়া সাংবাদিকদের পুড়িয়ে মারতে চেয়েছিল। প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস জানার পরও পরদিন 2 সম্পাদককে ফোন করেছেন, এটুকু জানি আর একটি বিবৃতি দিয়ে শুধু দায়িত্ব সারতে চেয়েছিলেন? সূত্রগুলো বলছে, 19শে ডিসেম্বর থেকে ঘটনার ভয়াবহতা আর সরকারের সেই পক্ষের বিরুদ্ধে সরকারের মিত্ররা সোচ্চার হতে থাকলে বিপাকে পড়ে যমুনার দপ্তর। এত ভয়াবহ ঘটনায় মামলা দায়ের করতে লেগেছে 3 দিন। লাইভে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখা গেলেও আসামিদের নাম যেন এজাহারে না আসে, সে চেষ্টায় প্রাথমিকভাবে সফল সরকারের সেই পক্ষটি। প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট, সবার মামলাতেই আসামি সব
অজ্ঞাতনামা। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত এই 3টি ঘটনায় প্রায় 40 জনের মতো গ্রেপ্তার হয়েছে, কিন্তু নাম না থাকায় পরিকল্পনাকারী আর উস্কানিদাতারা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে। বিশেষ করে কিচেন ক্যাবিনেটের চেষ্টা ছিল ভারত বিরোধী মনোভাবের বিষয়টিকে সামনে এনে পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। এ নিয়ে আন্তর্জাতিক মহল থেকে এরই মধ্যে বেশ চাপ এসে পড়েছে যমুনার তীরে। সবশেষ 23 ডিসেম্বর কড়া মন্তব্যই করেছেন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত জাতিসংঘের মতামত ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রিপোর্টার আরিন খান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিন খান বলেছেন, এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি, বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদ মাধ্যম ও শিল্প সাহিত্যের স্বাধীনতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে এগুলো ঘটেছে। তিনি বলেন, গত 1 বছরে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের মাধ্যমে অনলাইন ও অফলাইনে ব্যাপক চাপের মুখে পড়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, গত 16 মাস ধরে মবের সময় মুখে কুলুপ আঁচা আর চোখ বন্ধ করে রাখা জাতিসংঘ হাই কমিশন এখন বলছে এগুলো মব আক্রমণ ছিল। দর্শক, সরকারি কিচেন ক্যাবিনেট যে গত 1.5 বছর ধরে মব বাহিনীকে প্রেসার গ্রুপ হিসেবে পেলে পুষে বড় করেছে, সেই ইঙ্গিত বিবৃতিতে দিয়ে রেখেছেন আরিন খান। ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সহ যারা এতদিন অধ্যাপক ইউনূসকে সমর্থন দিয়েছিল, তারা বলছে নাটের গুরুদের ধরতে। এমনকি অধ্যাপক ইউনূসকে ফোন করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। যদিও অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে প্রচার করা হচ্ছে, টেলিফোনে গোরের কাছে মোহাম্মদ ইউনূস আগামী বছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সার্জিও গোর এক্স হ্যান্ডেলে বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জানতে গোর ফোন করেছিলেন। একটি সূত্র বলছে, মবের নাটের গুরু বা পেছনের খেলোয়াড়দের ধরতে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের উপর যে বিভৎসতা আর নৃশংসতা হয়েছে তা নিয়ে অনেক দেশের পার্লামেন্টে এর মধ্যে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে আসে, যদিও তার দপ্তর থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু দীপু দাসের উপর হওয়া নৃশংস ঘটনার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সরকারের উপর চাপ বাড়ছে। 23 ডিসেম্বর সরকারের শিক্ষা উপদেষ্টা ও সরকার সমর্থক কয়েকটি এনজিও দীপু দাসের বাড়িতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও এই ঘটনায় দৃশ্যমান রেজাল্ট চেয়েছে আন্তর্জাতিক কয়েকটি পক্ষ। এত বড় নৃশংস ঘটনার পরও অধ্যাপক ইউনূস কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দীপু দাসের পরিবারের কাছে না যাওয়ায় সমালোচনা আরো বাড়ছে। দর্শক, দেশীয় ও আন্তর্জাতিক চাপ বাড়লেও বসে নেই সরকারের সেই পক্ষটি যারা পর্দার আড়াল থেকে খেলছেন বলে অভিযোগ করেছেন সরকারের মিত্ররাই। জনপরিসরে আলোচনার মোড় অন্যদিকে ঘুরাতে ব্যস্ত তারা। সামাজিক মাধ্যমে সারাদিন ছড়িয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রসহ একাধিক উপদেষ্টার কপাল পুড়ছে, যদিও মন্ত্রিপরিষদ সচিব বলেছেন উপদেষ্টা পরিষদের রদবদলের কোনো খবর তার কাছে নেই। প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা সেই আরেক সরকার যেটি অধ্যাপক ইউনূসের কাছে কিচেন ক্যাবিনেট, তাকে কি আদৌ অধ্যাপক ইউনূস দমাবেন বা লাগাম টেনে ধরবেন? সেটি কি অধ্যাপক ইউনূসের পক্ষে সম্ভব? যদি সেটি না হয়, তাহলে কি প্রধান নির্বাচন কমিশনারের আশঙ্কার মতো আরো অনেক কিছু ঘটবে? প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন 23 ডিসেম্বর সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসিএসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভয়ঙ্কর এক আশঙ্কার কথা বলেছেন। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে। এ ধরনের ঘটনা অনেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো, সরকার একটি পক্ষের নীতি যদি হয় সর্প হইয়া দংশন করো আর ওজা হইয়া ঝাড়ো, তাহলে সিসির আশঙ্কাকে প্রতিহত করবে কে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির যে সর্বনাশা খেলা 2025 সালের ডিসেম্বর মাসে যেভাবে জমে উঠেছে, তাতে করে রাজনীতি সংশ্লিষ্ট মানুষ তো বটেই, সাধারণ মানুষের মধ্যে যে ভয়, ভীতি, আতঙ্ক এমনভাবে প্রবল আকার ধারণ করেছে, প্রায় প্রতিটি মানুষই যার যার অবস্থানে থেকে একটি ঝুঁকির মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এখানে আয়েশার মতো একজন শিশু কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর একজন কৃষক কিংবা যারা সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে বসবাস করছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, তা থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, সকলের মধ্যেই লাশ হয়ে যাওয়ার একটা আতঙ্ক কাজ করছে। যেভাবে মব হচ্ছে এবং যেভাবে একটার পেছনে আরেকটি ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে, প্রতিদিনই পেলে চমকানো সব খবর, এবং আমাদের অনুভূতি এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমরা সে সকল অপরাধ এবং সে সকল যে ঘৃণ্য কর্মকাণ্ড, সেগুলোর প্রতিবাদ করা তো দূরের কথা, সেগুলোর খোঁজ খবর রেখে নিজে নিজে যে ঘৃণা জানাবো নিজের কাছে, ওই সাহসটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। অল্প কয়েকজন মানুষ এই মুহূর্তে বা সারা বাংলাদেশে কথা বলছেন, আর দেশের বাইরে থেকে বা দেশের ভিতরে থেকে বেশিরভাগ মানুষ সেই যে এখন যে স্রোত চলছে, সেই স্রোতের অনুকূলে তারা কথাবার্তা বলছেন, গালাগাল করছেন এবং একটার পর একটা অনার সৃষ্টি তৈরি করে যাচ্ছেন। মানুষের এই বিষাদকে কাজে লাগিয়ে ব্যবসা করা, রাজনীতি করা, রাষ্ট্র ক্ষমতা দখল করা কিংবা রাষ্ট্র ক্ষমতার ভাগ নেওয়ার মতো জঘন্য কর্মকাণ্ড করতে গিয়ে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো বটেই, তার সঙ্গে তাদের যারা দোসর রয়েছেন দেশে এবং দেশের বাইরে, পিয়ন, ড্রাইভার, ঝাড়ুদার থেকে শুরু করে মানে যারা ক্ষমতাধর, তাদের যারা হাতল বা তাদের যারা তাবেদার, তাদের যারা হাতিয়ার, সবাই এখন আমজনতার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য যে রণপ্রস্তুতি শুরু করেছে, তার ফলে মানুষের মনে একটা দ্রোহের আগুন জ্বলছে। এবং এই যে নোংরামিগুলো যা কিছু হচ্ছে, এর সব কিছুর মূলেই রাজনীতির অভিলাষ রয়েছে, রাজনীতির চক্রান্ত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বাংলাদেশে কিংবদন্তির জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল আলিম, তো আব্দুল আলিমের একটি বিখ্যাত গান রয়েছে, তুমি সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, তুমি মারো, তুমি বাঁচাও, বা তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো। তো এই যে তার গানের যে অন্তর্নিহিত তাৎপর্য, এটি তিনি বিধাতাকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু সেই যে তার যে বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য যদি আপনি 2025 সনের রাজনীতিতে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে যিনি হত্যাকারী তিনি মায়া কান্না কাঁদছেন, যিনি হত্যাকারী তিনি একদিকে চোখের পানি ফেলছেন, আবার অন্যদিকে গিয়ে দেখা যাচ্ছে যে উল্লাস নৃত্য করছেন। যিনি হত্যাকাণ্ডের শোক প্রকাশের জন্য বিরাট মিছিল করছেন, আবার একটু পরে মদের আসরে বসে তিনি হাসাহাসি করছেন এবং সেই ছবিও প্রকাশ হয়ে যাচ্ছে। তো এরকম আসলে যে নোংরামি, রাজনীতির যে নোংরামি,
এই নোংরামি আমাদের দেশে কখনো হয়নি। আমরা অতীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন রাজনীতির মধ্যে গডফাদারের যে কার্যক্রম বা আন্ডারওয়ার্ল্ডের ডন হওয়ার যে অভিলাষ, এটা পাকিস্তান জমানা থেকে দেখে এসেছি। একসময় সেই ঢাকা শহরে কুখ্যাত পাঁচপাত্র ছিল, একসময় চাকু মহিউদ্দিন, একসময় সেই বাস্টার সেলিম, এরা যেভাবে ছিলেন তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পর বা মুক্তিযুদ্ধের আগে রাজনীতির নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম বাহিনী ছিল। কারা ছিলেন আপনারা জানেন। তাদের মধ্যে কেউ কেউ খুবই নিন্দিত হয়েছিলেন, যেমন এনএসএফ। সেই এনএসএফ এর যারা সদস্য ছিল, মোনায়েম খায়ের কসাই বাহিনী ছিল। আবার এরশাদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বাংলা ছাত্র সমাজ করেছিলেন, যাদের উপর ক্রোধ দেখাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন কি হচ্ছে? এখন সেই পাঁচপাত্র, সেই নতুন বাংলা ছাত্র সমাজ, কিংবা ধরুন যারা সেই টোকাই সাগর, মুরগি মিলন, ওই সময়ের বা ডাকাত শহীদ, ওই সময়ের যে সকল অপরাধ ছিল, অন্যায় ছিল, সেগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনে ভয় আতঙ্ক তৈরি করতো না। কেবলমাত্র যারা অপরাধ করতেন তারা, এবং যারা ভুক্তভোগী তারা। দুই নম্বর হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা ছিলেন, পুলিশের আইজি, সেনাবাহিনীর প্রধান, প্রধান বিচারপতি যারা আছেন তারা, পুলিশের ওসি, এসপি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ডিসি, তারা সন্ত্রাসীদের ভয়ে থরথর করে কাঁপবেন। কিংবা যারা মব উস্কে দিচ্ছেন তারা, কিংবা একজন আমাদের মতো সাধারণ ইনফ্লুয়েন্সার, অথবা যাদেরকে বলা হয় টোকাই ইউটিউবার, তাদের কথা মতো সামাজিক মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স তৈরি করেন, তাদের ভয়ে পুরো রাষ্ট্রযন্ত্রের যে সকল পিলার রয়েছে, ভিত্তি রয়েছে, সেই ভিত্তিগুলো স্টপ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, মজলুম যদি প্রাণে বেঁচে থাকে, আপনি যার প্রতি অত্যাচার করলেন সে প্রাণে বেঁচে আছে, কিন্তু সে বলতে পারছে না, তার চোখের সামনে আততায়ী ঘুরে বেড়াচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাকে কোলাকুলি করছে আততায়ী, কিন্তু সে বলতে পারছে না যে এই লোকটি আমার আততায়ী। এ কেমন অবিচার! এ তো সেই হযরত মুসা আলাইহিস সালামের জামানাতেও, যারা এই বনি ইসরায়েল বা ফেরাউনের যাতে কথা বলা হয়, সেই জামানাতে এরকম ঘটনা ছিল না। তো আমরা যে ফেরাউনকে গালাগাল করি, ঠিক সেই সময়টিতে একটি যে মারাত্মক হত্যাকাণ্ড হয়েছিল, যেটি নিয়ে সূরা বাকারা রচিত হয়েছে, সূরা বাকারার কাহিনী ওই ঘটনাকে কেন্দ্র করে। কিংবা ধরুন হযরত মুসা আলাইহিস সালামের উপরে যে খুনের যে দায়ভার চাপানো হলো, এবং যখন চাপানো হলো তখন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদের যুবরাজ, এবং তাকে সম্ভাব্য সেই ফেরাউন বা সম্ভাব্য রাজা হিসেবে যে দ্বিতীয় রামসিস, তার বাবা, যিনি ওই সময়টাতে ফেরাউন ছিলেন, অর্থাৎ মুসার সঙ্গে যে রাজার দ্বন্দ্ব সংখ্যা ছিল, তার বাবা। তো তার বাবার নাম প্রথম সেতী, সম্রাট প্রথম সেতী, আর তার মায়ের নাম ছিল মুসা আলাইহিস সালামের ধর্মমা, সেটা হলো থুইয়া, খুবই বিখ্যাত। তো রাজা প্রথম সেতী এবং থুইয়া, তাদের একমাত্র সন্তান ছিলেন রামসিস দ্য সেকেন্ড। কিন্তু রাজা প্রথম সেতী তিনি হযরত মুসা আলাইহিস সালামকে পছন্দ করতেন, এবং তার নিজের মেয়েকে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দিয়ে হযরত মুসাকে সিংহাসনে বসাবেন, এটা 100% ওকে করা ছিল, এবং এভাবে কিন্তু ওল্ড টেস্টামেন্টে বর্ণনা করা আছে। তো ঠিক সেই সময় তার বিরুদ্ধে একজন চাকর,
কৃতদাস হত্যার অভিযোগ আসলো, অথবা একজন মিশরীয়কে হত্যার অভিযোগ আসলো প্রথম দফাতে, কিপ্তি বলা হলো। তো এটা দেখেন ন্যায় বিচারটা মানে সম্রাট থুইয়ার আমলে বা সম্রাজ্ঞী থুইয়া বা সম্রাট প্রথম সেতির আমলে, যাদেরকে ফেরাউন বলা হয়, ন্যায় বিচারটা এমন ছিল যে হযরত মুসা আলাইহিস সালাম যিনি ভবিষ্যৎ ফেরাউন হবেন তাকেও কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি হতে হবে এবং তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। তো বোঝার চেষ্টা করুন যে ফেরাউনের জামানাতে সেই ন্যায় বিচার কোন পর্যায়ে ছিল, এবং যার কারণে রাজপ্রাসাদে তিনি আর ঢুকতে সাহস পেলেন না। তিনি সেখান থেকে পালিয়ে পুরো মাদায়েন এলাকাতে চলে গেলেন, পালিয়ে গেলেন। এই ছিল ফেরাউন জামানার ন্যায় বিচার। আর এখন একটা বাস্তব অবস্থা দেখেন। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের রাজনীতির অনুঘটক। গত 2 দশক ধরে, 20 বছর ধরে তারা রাজা বানাচ্ছে, রাজাকে ছুঁয়ে ফেলে দিচ্ছে, রাজনীতি রাজকর্মচারীদেরকে জেলে ঢুকাচ্ছে, আবার জেল থেকে বেরোচ্ছে, কারো চরিত্র গঠন করে দিচ্ছে, কারো চরিত্র হনন করে দিচ্ছে। তো এরকম দুটো প্রতিষ্ঠান, তাদের অফিসে আক্রমণ হলো, তাদের সবকিছু পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। তাদের যারা সাংবাদিক ছিল, কতজন যে চর থাপ্পড় কিল ঘুষি লাথি গুঁতো খেয়েছে আমরা জানি না। আমরা শুধু এতটুকু জানতে পেরেছি যে ডেইলি স্টারের একদল সাংবাদিক তারা প্রাণ ভয়ে বাঁচার জন্য ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে গিয়ে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে। তো এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন পর্যন্ত ডেইলি স্টার বা যাকে বলা হয় প্রথম আলো একটা মামলা করতে পারেনি বা করেনি। এখন পর্যন্ত তারা এত খবর রাখে, দুনিয়ার সব মানুষের গোপন খবর আছে, তাদের অফিস কারা পুড়িয়েছে, কারা দায়ী, তাদের নামটি উচ্চারণ করার মতো সাহস তাদের হয়নি। তো এই যে একটা অবস্থা চলছে, সেই অবস্থার পেছনে একটা বিরাট রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্র শক্তি কাজ করছে, তা না হলে তছনছ হয়ে যেত। তো এই যে রাষ্ট্র শক্তি, এটাকে ব্যঙ্গ করার জন্যই আমরা বলতে পারি যে তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে ধ্বংস করো, দংশন করো, ওজা হয়ে ঝাড়ো। আর এই যে অবস্থা চলছে, সেই অবস্থার ফলে কি হলো, ঘটনা ঘটছে হয়তো একটা, দুটো, তিনটে। আমাদের এই সমাজের যে নর্মাল ক্রাইম রেট আছে, এটা সবসময় ছিল। 18 কোটি মানুষের অর্থনীতি, 18 কোটি মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা, এবং আমাদের দেশের যে 6টি ঋতু, এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের দেশে অপরাধ কর্ম সংগঠিত হয়, কখনো বাড়ে কিংবা কখনো কমে। তো সেই দিক থেকে অপরাধ যে এখন হচ্ছে, এটা খুব স্পেশালিটি কিছু নেই, অপরাধ হচ্ছে। কিন্তু সমস্যা হলো অন্য সময়টাতে অপরাধীকে ধরা যায়, অপরাধীর বিরুদ্ধে জনমত গঠন করা যায়, অপরাধীকে পালাতে হয়। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে ওই যে সমাজে প্রভাবশালী লোকজনদের মতো যেটা আন্ডারওয়ার্ল্ডে হয়, আপনার চোখের সামনে ধর্ষণকারী ঘুরে বেড়াচ্ছে, আপনি বলতে পারছেন না। চোখের সামনে হত্যাকারী বা যারা হত্যার চেষ্টা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে। যারা দেশটিকে তছনছ করে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমকে তছনছ করে দেওয়ার জন্য যারা ফন্দি এবং ফিকির করছে, আপনি জানেন, আমি জানি, জনগণ জানে, কিন্তু আমরা বলতে পারছি না। আর বলতে না পারার কারণে প্রায় সব মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে। সব মানুষের মধ্যে এক ধরনের যাকে বলা হয় আতঙ্ক তৈরি হচ্ছে। মানুষের চিন্তা শক্তি বিলীন হয়ে যাচ্ছে। নতুন কোনো কিছু তারা করবেন, উদ্ভাবন করবেন, মানে আবিষ্কার করবেন, নতুন একটি কর্ম সৃজন করবেন, তৈরি করবেন, তারপরে ঝুঁকি নিয়ে শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্য করবেন। এই পুরো যে মানবিক প্রক্রিয়াটি রয়েছে,
অর্থাৎ মানুষের 5টি ইন্দ্রিয় যেভাবে কাজ করে, অর্থাৎ আপনি একটা ঘ্রাণ শুনলেন ভালো, ওটা থেকে আপনার মনে হবে যে আমি একটা ভালো খাবার খাই অথবা একটা ভালো রেস্টুরেন্ট দেই। আপনি ভালো একটা দৃশ্য দেখলেন, সেই দৃশ্য আপনাকে স্বপ্ন কাতর করে তুলবে। আপনি আঘাতপ্রাপ্ত হলেন, আপনি প্রতিবাদী হবেন। ভালোবাসা পেলে আপনি বিনয়ী হবেন। এই যে মানুষের 5টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটার সাহায্য এবং এটার অনুভূতি আপনার মনোমস্তিষ্কে যে উদ্দীপনা তৈরি করছে, এটা হচ্ছে না। দ্বিতীয়ত হলো আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান, আপনার গরিমা। এটি দিয়ে আপনি মানুষের মতো চিন্তা করবেন, হচ্ছে না। তৃতীয়ত হলো যে আপনার অভাব অথবা আপনার সম্পদ, এটি নিয়ে আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন, একেবারে একটা পরিবর্তন করবেন, ভেঙে চুরে নতুন একটা কিছু তৈরি করবেন। এটাই হলো মানুষের বৈশিষ্ট্য। এরপর আপনি বসে থাকবেন না, আপনি সবসময় কর্মপ্রবণ হবেন, ঘুরে বেড়াবেন, এবং এভাবে পৃথিবী সভ্যতার পাদপীঠে চড়ে বসে। একটি সভ্যতা থেকে আরেকটি সভ্যতার উত্তরণ ঘটে। কিন্তু বর্তমান সময় আপনার ন্যায় বিচার, অভাব, আতঙ্ক, হতাশা, রাজনীতির কোনো স্বপ্ন দেখতে না পাওয়া, আর ওই যে অজানা ভয়, সব মিলিয়ে মানুষের মানবিক সত্তাটাকেই নষ্ট করে দিয়েছে। ফলে আমাদের যে সভ্যতার যে চাকাটা যেটা ঘুরছিল, সেটি এখন উল্টো দিকে ঘুরে অসভ্যতার দিকে চলে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।